এইখান থেকে ছিঁড়ে গেছে আপনার। আচ্ছা, এটা কিন্তু ছিঁড়ে একবারে চলে গেছে। আচ্ছা, এইখান থেকে কিন্তু এটা কিন্তু ফাইল হয়ে গেছে একদম। আচ্ছা, চোখের কোনার থেকে এইখান থেকে উঠছে, এখান থেকে গেছে, চোখও ছিঁড়ে গেছে, চোখে দেখার ক্ষমতা ছিল না। সুন্দরবন এবং এর আশেপাশে যে গ্রামগুলোতে মানুষের বসবাস, সেই সব মানুষের বৈরিতা বহুদিনের, এমনকি বলা যায় নিত্য নৈমিত্তিক। অর্থাৎ এই সুন্দরবনে যে ভীতিকর রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এদের সাথে প্রায় সংঘর্ষ লাগে এইসব মানুষের। অনেকেই মারা যান এবং কিছু কিছু মানুষ প্রাণপণ যুদ্ধ করে বেঁচে ফিরে আসেন। আজকে তেমনই একজন যোদ্ধার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যিনি সুন্দরবনের ভিতরে ঢুকে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু প্রাণপণ যুদ্ধ করে বেঁচে ফিরে এসেছেন। তিনি হলেন টাইগার কামাল। আমরা কামাল ভাইয়ের মুখ থেকে সেই গল্পটা শুনবো। তার আগে বলে নিই, আমরা এখন আছি খুলনা জেলার কয়রা থানার 4 নম্বর লংঘাট সংলগ্ন সুন্দরবন অংশে। আমরা যতটুকু জেনেছি, আপনি জীবিকার তাগিদে সুন্দরবন যান এবং একটা সময় বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন এবং প্রাণপণ যুদ্ধ করে বেঁচে ফিরে এসেছেন। আমরা সেই গল্পটা শুনতে চাচ্ছি আপনার কাছে। আমরা তো মনে করেন সবসময় সুন্দরবনে মাছ ধরি, 12 মাস সুন্দরবনে মাছ ধরি। এই মাছ ধরতে যাই, এই যে বন, জি, এই যে বন দেখছেন, জি, এই বনের ভিতরে ছোট খাল উঠছে। আচ্ছা, এই খালের ভিতরে যেয়ে দুপুরের পরে জালটা, একটা জাল আছে, জালটা যেই দিয়ে আসি পেতে, দেওয়ার পরে যখন ভাটা সরে যায়, জি, তখন জালটা পেতে দিয়ে আসি। ভাটা সরার পরে আবার কিন্তু জোয়ারটা বন্যা হয়। যখন জোয়ারটা বন্যা হয়ে যায়, তখন আমরা জালটা যেয়ে উঁচু করে দিয়ে আসি। আচ্ছা, উঁচু করে দিয়ে আবার কিন্তু ওই জোয়ারটা বন্যা পড়া ভাটাটা সরে যায়, জি, তখন হয়তো রাত পেয়ে যায়, কোনো দিন রাত থাকে। আর মাছ ধরতে হতে এখান থেকে 2 কিলো 2.5 কিলো ভিতরে যাই। ভিতরে যে মাছ এরকম ছাহুই ধরতে আসি, এরকম খালের ভিতরে এরকম মাছ ধরি ছাহুই। এই বনের ভিতরে যদি বাঘ থাকে, আমরা তো দেখতে পাইনি না। এবার মাছ ধরতে হতে জালের নিকটবর্তী, নৌকার নিকটবর্তী আইছি, এসে আমি এরকম উঠে দাঁড়াইছি। আচ্ছা, দাঁড়ানোর পরে আমি কিন্তু বাঘ দেখতে পাইছি। এটা ঝোপের ভিতরে বাঘ আছে, বাঘ আমি দেখতে পাইছি আপনার সামনে। আমার সামনে যখন বাঘ দেখতে পাইছি, তখন কিন্তু আমি নড়ার আমার কোনো ক্ষমতা ছিল না। আমি যখন একটা সরে চলে যাব কিংবা একটা সাইড নেব, সেরকম কোনো ক্ষমতা ছিল না। এবার যখনই দেখছি, তখনই কিন্তু আমার লাফ দিলে আমার সামনে থাবা দিয়েছে। আমরা থাবা দিলে আমি খালের ভিতরে এভাবে চিতেই পড়ে গেছি। আপনার সঙ্গী সাথীরা তখন? একজন ছিল আমার সাইডে। আচ্ছা, আমার সাইডে একজন ছিল। যখন আমার থাবা দিয়েছে, তখন আমি কিন্তু চিতেই খালের ভিতরে পড়ে গেছি। আচ্ছা, বনের ভিতর থেকে লাফ দিয়েছে, আমার বনের ভিতর থেকে লাফ সামনে থাবা দিয়েছে, দিলে আমি চিতেই পড়ে গেছি। চিতে যখন পড়ে গেছি, তখন আমার সাইডে যে ছিল, ওরে বলছে তুমি যদি আমার থুয়ে দেন, আমি কিন্তু এখনো মরিনি। আচ্ছা, আর উনি আমারে বলেছে তুমি কিন্তু নড়লে কিন্তু কামড়াবে। দেখেন না, যখন বেলাইতে ইঁদুর ধরে, ইঁদুর যত তত কিন্তু বেলাই চাপি ধরে কামড়ায়, খামসায়, আসে না, দেখেন না। যখনই আমার ধরে রাখছে, বাঘের বুকুর তলে আমি 40 থেকে 45 মিনিট, বাঘ এইখানে পাশা দেশে, বাঘ এই 2 গোলার ফাঁক দিয়ে হাত পুড়ে দিয়ে, বাঘের মুখ আর আমার মুখ একই জায়গায়, এক থেকে মুঠো মাত উষা, 40 থেকে 45 মিনিট বুকের তলে রাখছি। তখন ওনার ওই চিল্লাপাল্লা করতে করতে গলা বসে গেলে আমি মনে করছি মনে হয় আমার রেখে চলে গেছে। তখন আমি এরকম গলাটা এরকম উঁচু করে দেখছি যে আমার রেখে চলে গেছে। তখন বাঘে আমার মুখে কামড়ে ধরতে এসেছিল। ওই সময় আল্লাহর কি রহমত, তখনও বাঘ সরেনি আপনার? তখন বাঘ আমার বুকের পরে। হ্যাঁ, বুকের পরে বাঘ, আমার বুকের পরে বাঘ আমার ধরে রাখছে। আর সাইডে যে আছে, ও কিন্তু চিল্লাপাল্লা করতেছে, কিন্তু আমার এই নরম কাদা খানের 2 কানের ভিতরে ঢুকছে, তো এই জন্য আমি ওনার চিল্লাপাল্লার কোনো আওয়াজ পাইনি। না পেয়ে আমি গলাটা উঁচু করে তাকায় দেখছি যে আমার রেখে চলে গেছে কিনা। আচ্ছা, আর যখন দেখতেছি, তখন বাঘে কিন্তু আমার মুখে কামড় ধরতে এসেছিল। আল্লাহর কি রহমত, ওই সময় বাঘের 2 হাত দিকে গলা টিপি ধরছি। গলা টিপি ধরেছি, ওনারা বলছি পিঠের চালে বাড়ি না, চোখের ভিতরে কাদা মারো। আচ্ছা, উনি ওই খালের ভিতর থেকে এইভাবে কাদা উঠে দূরের চালি মারছে, মারলে বাঘের 2 চোখ কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, যখনই বাঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে, তখন বাঘ ওইখান থেকে ছাড়ি দিয়ে আমার বুকের পথে লাফ দিয়ে বনের ভিতরে চলে গেছে। আচ্ছা, বনের ভিতরে যখন চলে গেছে, তখন উনি লাফ দিয়ে আমার কোলে কাছে গেছে, যাই বলছে হাত দাও। আমি হাত উঠাই দিয়েছি, হাতুড়ে দিলে উনি আমার এইখানে ধরে নিয়ে নৌকা নিয়ে উঠাইছে। তারপরে চোখে দেখতে পাইনি, কিন্তু যে আমার এই কে কথা বলছে, আমার মা কি, আব্বা কি, ভাই কি, বোন, এরকম সবার কথা আমি শুনছি। কিন্তু এইখান থেকে ছিঁড়ে গেছে আপনার। আচ্ছা, এটা কিন্তু ছিঁড়ে একবারে চলে গেছে। আচ্ছা, এইখান থেকে কিন্তু এটা কিন্তু ফাইল হয়ে গেছে একদম। আচ্ছা, চোখের কোনার থেকে এইখান থেকে উঠছে, এখান থেকে গেছে, চোখও ছিঁড়ে গেছে, চোখে দেখার ক্ষমতা ছিল না। ওইখান থেকে আমার ধরে নিয়ে আইসে বাড়িতে আনিয়ে জায়গিরিমার একটা হসপিটাল আছে, সেখানে নিয়ে গেছে। সেখানে আমরা নিয়ে নিই, খুলনা আইসিইউতে ট্রিটমেন্ট হয়েছি 1.5 থেকে 2 মাস। সেইখান থেকে আপাতত স্বাভাবিক জীবন আছি। নিজের শারীরিক সমস্যা
ডাইন চোখের কোনায়, ওখানে এখন নলি মারার পরে ওখানে এখন সবসময় ইনফেকশন পুষ আসে 24 ঘন্টা। কিন্তু যাকে আমাকে চিকিৎসা হওয়ার দরকার জি, সে আবার চিকিৎসা আমি হতে পারতেছি না, আমি ট্রিটমেন্ট হতে পারতেছি না। তার আগে আমরা একটু ক্ষত স্থানগুলো দেখি। আপনি বলছেন যে এখানে চোখের ভিতরে আঙুল ঠেলে দেয়, বা নখ চোখের ঠেলে দেয়। এই যে কোনা, এই কোনার এখান থেকে এখনো ডিপ আছে এখানে। আচ্ছা এই যে চোখের কোনা দেখছেন, এখানে এখান থেকে ঢোকাই দিছিল। আচ্ছা এইখানে এই নাকের এই হাড়টা কিন্তু ভাঙা, আচ্ছা আচ্ছা। এই যে উসাই রয়েছে নাকের হাড়টা ভাঙা। আর এখানেও তো নখ বসিয়েছিল। সব যে কটা এই আছে সব থাবার দাগ, এখানে এই একটা আছে, সব ওই থাবার দাগ। আচ্ছা এখানে কিন্তু ভাঙাই, এখানে ভাঙা? হ্যাঁ এখানে আমার থাবা দেশে, আচ্ছা এখানে কিন্তু ভাঙা। এই চোখ দেখাইতে বহুত জায়গায় গেছি, তারা আমারে বলছে যে ভাই আপনার যে সমস্যা তাতে করে তো আমাদের আসলে সম্ভব হবে না বলে মনে হচ্ছে, তা আপনি একটা আচ্ছা। কাজ করেন ভারতে যান। আমি ভারতে তো যাব, কিন্তু ভারতে যাব আমার তো খুবই একটা অসুস্থতার আচ্ছা, ভিতরে আচ্ছা। আমি। আচ্ছা, ভারতে কি পরিমাণ খরচ করলে আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন? আমি শুনছি যে যে ভারতে গেলে আমার কেমন টাকা খরচ হইতে পারে, তাহলে ভারতের টাকা আপনার 35 থেকে 50-55 টাকা খরচ হবে আপনার। আচ্ছা, যেটা জানলাম আপনার স্বাভাবিক জীবনে ফিরতে বা সুস্থ হতে বাংলাদেশি টাকায় 60,000 টাকা বা অথবা ইন্ডিয়ান 40,000 রুপির মতো লাগতে পারে। ভেলোরে গেলে চিকিৎসা সম্ভব, তাই তো? জি বলছি। আচ্ছা, এবং আপনার কাছ থেকে আমরা যতটুকু জানলাম এবং আপনার বাড়িঘর সব কিছু দেখে যতটুকু বুঝলাম যে আপনার সেই সামর্থ্যটা নাই। না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি চান যে এই ভিডিও যারা দেখছে তারা আপনাকে হেল্প করুক? আর তারা যদি আমাকে যদি ভাই বন্ধু হিসাবে তারা যদি হেল্প করে, যে আমার একটা ভাই কি একটা বন্ধু একটা বিপদে পড়ছে, আমি তাকে কিছু হেল্প করি, সে যদি আমার হেলের দ্বারায় আল্লাহ পাকের ইচ্ছায় সে যদি তার রোগটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমি যদি মানে দেয়, তাহলে আমি মানে খুব একটা সুস্থতার ভিতরে আল্লাহ পাকের ইচ্ছা হয়তো করতে পারি, যদি তারা সেটা আমাকে ভালোবেসে করে। ভিউয়ার্স, কামাল ভাইকে আপনারা দেখছেন, উনি বিধ্বস্ত। ওনাকে যেভাবে বাঘে আক্রমণ করেছিল আসলে সেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব, তারপরেও তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু স্বাভাবিক না, এখনও স্বাভাবিক না। তার চিকিৎসার জন্যে টাকার প্রয়োজন। আমরা চাইবো এই ভিডিও যারা দেখছেন অনেকেই সচ্ছল, অনেকেই সমৃদ্ধ জীবনযাপন করেন, তো আমরা যদি অল্প অল্প করে তাকে সহযোগিতা করি বা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো, সেই বিকাশ নাম্বারে আপনারা যে যা পারেন একটু হেল্প করেন। তো এই কথা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সুন্দরবন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।